সরলা দেবী। সরলা দেবী ঘোষাল, জন্ম 1872 সালের 9ই সেপ্টেম্বর, এবং তিনি ছিলেন রামভূষ দত্ত চৌধুরীর দাম্পত্য সঙ্গী। তার ছেলের নাম দীপক, বাবার নাম জানকীনাথ ঘোষাল এবং মায়ের নাম স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। সরলা দেবী সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী। সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতার প্রথম পর্ব আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। ঝরে গেছে ফুরিয়ে গেছে যা, তাদেরই কতকগুলি কুড়িয়ে বাড়িয়ে জড়ো করে একখানা মালা গাঁথা, এ হলো আমার জীবন স্মৃতি, জীবন কাহিনী। ঝরা হলেও মরা হয়নি সে পাতাগুলি, মানব প্রাণের সংস্পর্শে চির প্রাণবন্ত হয়ে আছে। আমার জীবনের দীর্ঘ পথে দিকে দিকে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে, প্রভাতে সন্ধ্যায়, স্বজনে নির্জনে, দুঃখ দহনে, উৎসবে আনন্দে কত ঘটনা ও কত অঘটন ঘটেছে, ঝরেছে সরেছে। পরপর যাদের সংযোগে মূল্যহীন জীবনের মূল্য, এই জীবন কাহিনীর পর্বে পর্বে তারাই আছেন ফুটে। একদিন ভাদ্র মাসে ললিতা সপ্তমী তিথিতে মহর্ষির আরেকটি দহিত্রীর আবির্ভাব হলো বাড়ির সূতিকা গৃহে। বাড়ির ভিতরের তেতলায় একটা রোদপাঠা কাঠের ঘরে। তার দরুন বিশেষ কোনো সাড়া পড়ল না মহলে মহলে। কারো না কারো জন্ম নিত্য ঘটনা এই বিরাট পরিবারে। নৈমিত্তিক আচরণ সকল বাধা দস্তুর মতো অনুষ্ঠিত হতে থাকল। ব্রাহ্মধর্মের নতুন পদ্ধতিক্রমে জাতকর্ম সংস্কার ও উপাসনাদি হলো। আবার আটকৌড়েও হলো। ঘরে ঘরে বণ্টিত খইমুড়ি, বাতাসা সন্দেশ ও আনন্দনগরে ছোট ছেলেমেয়েদের আনন্দধ্বনি নতুন শিশুটিকে স্বাগত করলে। এদিকে সদ্যজাত শিশুকে সনাতন সর্ষে তেলে জবজবে করে রোজ একবার সূতিকা গৃহের বাইরে আঙিনায় এনে রৌদ্রে রাখা হতে থাকল। যে উদ্দেশ্যে প্রতীচ্যের শৌখিন সাহেবমেমরা বৃহৎ তরণীযোগে সাত সমুদ্র পাড়ে দেশ দেশান্তে উপনীত হয়ে রং বেরঙের সুগন্ধি মিশ্র তৈলসিক্ত দেহে স্নানবাত বা রৌদ্রস্নান গ্রহণ করেন, সেই ট্যানিং বা ধূসর তত্ত্বকত্ব এই অতীব সহজপন্থায় ভারতীয় শিশুর অনন্ত বিলম্বে লাভ হল। সেকালের ধনীগৃহের আরেকটি বাঁধা দস্তুর জোড়াসাঁকোয় চলিচ্ছিল। শিশুরা মাতৃস্তনের পরিবর্তে ধাতৃস্তনে পালিত ও পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের কোলছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রীর দায় ও এক একটি পর্যবেক্ষণকারিণী পরিচারিকার হস্তে ন্যস্ত হতো। মায়ের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকতো না, আমারও রইল না। বাড়ির বাঁধা নিয়মের একটির কিন্তু আমার মায়ের বেলায় ব্যতিক্রম হয়েছিল। তিনি ঘর জামাই হওয়া স্বামীসহ পিতৃগৃহবাস করেননি। বিবাহের পূর্বে আমার পিতার শর্ত ছিল ঘর জামাই হয়ে শ্বশুরগৃহে থাকবেন না। কৃষ্ণনগরে ব্রাহ্ম সমাজ স্থাপন করতে যখন যান, তখন মাতামহ দেবেন্দ্রনাথের চোখে ইনি পড়েন। সুপুরুষ শিক্ষিত নদিয়া জেলার ব্রাহ্মণ জমিদারের পুত্র, অথচ কৃষ্ণনগরের বিখ্যাত উমেশ গুপ্তের সঙ্গগুণে অনেক পুরানো সংস্কার ছিন্ন করা এই ছেলেটিকে দেখে জামাই করার প্রবল ইচ্ছা হয় দাদামশাইয়ের। বড় মাসিমা সৌদামিনী দেবীর বিবাহ অনেক কাল আগে সনাতনী রীতিতেই হয়ে গেছে, কিন্তু মেজমাসিমা সুকুমারী দেবীর সময় থেকে ব্রাহ্মধর্মের দীক্ষা দিয়ে জামাইদের বিবাহ মন্ত্র উচ্চারণও করানো হতো, এবং পূর্বাপর প্রথা মতো কন্যাসহ জামাইরা শ্বশুরগৃহেই স্থায়ী বাসিন্দা হতেন। আমার পিতা এই দুটি রীতি মানতে অস্বীকৃত হলেন। দৃপ্ত পুরুষ তিনি বললেন, ব্রাহ্মধর্ম ও হিন্দু ধর্মে মূলগত কোনো ভেদ নেই। নিরাকার বা সাকার ব্রহ্মের উপাসক দুই হিন্দু, সুতরাং আলাদা করে ব্রহ্ম উপাসক বলে ব্রহ্মধর্ম দীক্ষা নেওয়া অনাবশ্যক। দ্বিতীয়ত, বিবাহের পর তিনি পত্নীকে স্বগৃহে নিয়ে যাবেন, শ্বশুরগৃহে থাকবেন না। দাদা মহাশয় তার এই দুই শর্তই মেনে নিলেন। যদিও মা তার পরম আদরের মেয়ে ছিলেন, তবু তাকে আলাদা বাড়িতে নিয়ে যাওয়ার সম্মতি দিলেন। এদিকে আমার পিতৃদেব মহর্ষির কন্যাকে বিবাহ করায় তার পিতা কর্তৃক ত্যায্য হলেন। সে এক বিষম সমস্যা। পিতাপুত্র দুইজনে সমান জিদ্দি, সমান ক্রোধালু। তাদের দেশে ঘোষালের রাগ বিশেষ প্রসিদ্ধ ছিল। যেমন বীরপুরুষ তারা ডাকাতদের সঙ্গে হাতাহাতি যুদ্ধ করতেন, তেমনি আপোষের রাগারাগিও সহজে মিটত না। আমার পিতার জ্যৈষ্ঠ ভ্রাতা থাকায় কনিষ্ঠ তাকে তার প্রভূত সম্পত্তিশালী জ্যেষ্ঠতাতে দত্তক করে দেওয়া হয়। কিন্তু বালক জানকীনাথ 6 মাসের বেশি সেইখানে রইলেন না।
দত্তকপুত্র হওয়া অপমানজনক জ্ঞান করে একদিন কাউকে না বলে কয়ে সে গ্রাম থেকে পালিয়ে হেঁটে নিজেদের বাড়ি ফিরে এলেন। সেখানকার উত্তরাধিকার হারালেন। তার দাদার অনপেক্ষিত হঠাৎ মৃত্যুতে জানকী পিতা জয়চন্দ্র ঘোষালের একমাত্র উত্তরাধিকারী হলেন, কিন্তু পিরালি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যাকে বিবাহ করে সে অধিকারও খোয়ালেন। আমার পিতামহ ক্রোধে ক্ষোভে জর্জরিত হয়ে দু হাতে তার জমিদারি বিষয় সম্পত্তি নষ্ট করতে লাগলেন, যেন কর্পদকও ছেলের হাতে না পড়ে। এই দুর্জয় ক্রোধ কালক্রমে কী রকম শমিত হলো, পিতা পুত্রের বিশ্বাস যে কেমন করে মিটে গেল, আমরা ছোটরা কিছুই জানি না। আমরা যখন একটু একটু করে বড় হচ্ছি, আমাদের স্নেহালু পিতামহের মধ্যে মধ্যে আমাদের গৃহে শুভাগমনে আমরা নানা রকমের আনন্দ রসাস্বাদী হতে লাগলাম শুধু জানি। বিয়ের পর মারা আলাদা বাড়িতে গিয়ে থাকায় আমার প্রায় 5 বছর বয়স পর্যন্ত জোড়াসাঁকোর বাইরে আমরা ভাই বোনেরা মানুষ হতে লাগলাম, কিন্তু জোড়াসাঁকোর সঙ্গে মাদের সংস্রব পুরোমাত্রাই রইল। এমন একটি দিন যেত না যেদিন হয় মা বাবা জোড়াসাঁকোয় না যেতেন, কিংবা জোড়াসাঁকোর লোকেরা আমাদের বাড়ি না আসতেন। 6 মাস বয়সে খুব ঘটা করে আমার অন্নপ্রাশন হলো পেনিটির বাগান বাড়িতে। গঙ্গাধারে সে বাগানবাড়ি তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরই সম্পত্তি। সেবার জোড়াসাঁকোর বাড়িশুদ্ধ সকলের সেটা গ্রীষ্মনিবাস হয়। সে বাড়ির বর্তমান স্বত্বাধিকারী ময়মনসিংহ শেরপুরের জমিদার গোপাল দাস চৌধুরী মহাশয়। তিনি ওটি একটি ট্রাস্টের হাতে সমর্পণ করে ওখানে নিজের মাতার নামে গোবিন্দমোহিনী ভবন বলে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। কয়েক বছর পূর্বে তার দ্বারোদ্ঘাটন উপলক্ষে নিমন্ত্রিত হয়ে মাতুল রবীন্দ্রনাথের সঙ্গে আমি এখানে আসি। নিজের স্মৃতিবহির্ভূত অন্নপ্রাশনের অর্ধ শতাব্দীর পরে এই প্রথম আমি জ্ঞানগোচরে আবার এ বাগানে এলুম। কি চমৎকার গঙ্গাধারের বাড়িখানি! কি সুন্দর ঘাট! ঘাটের উপরেই নহবতখানা। কল্পনায় 6 মাসের শিশু আমার লালচেলি পড়া কপালে চন্দনমাখা চেহারা চোখে জাগল। কল্পনায় সেদিনকার সানাইয়ের বাঁশির রব কানে শুনতে পেলাম। কিন্তু মাতুল রবীন্দ্রনাথের কল্পনাগত নয়, স্মৃতিগত ব্যাপার। আজ তার হাত দিয়ে উদ্যোক্তারা যে বাড়ির এক প্রান্তে একটি আবক্ষ রোপণ করালেন, সেই মনোরম গঙ্গাধারের বাড়িতে তার 11 বর্ষীয় নিজের জীবনের বহু স্মৃতি উদ্বেল হয়ে উঠতে লাগলো। কোথায় পড়ে রইল আজকের মেয়েদের আয়োজন, তাদের পড়া মানপত্র, আর তার বাধাঘাতের উত্তর? তার সেই বাগানবাড়ির এক একটা ঘরে বা বাগানের এক একটা দিকে উঁকিঝুঁকি মারতে মারতে বালক নিজেকে যত খুঁজে পেতে থাকলেন, সেদিনের 6 মাসের যে শিশু আত্মীয়া আজ পাকা চুল নিয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার মনে ভরে ওঠা সেদিনের সব কথার একমাত্র দরদি শ্রোতা সেই হলো। অন্নপ্রাশনের ঘটনা প্রায় বিস্মৃতি নিমগ্ন হলেও প্রায় 2.5 বছর মাত্র বয়সের দুটি ঘটনাকে স্মৃতি আমার মনের উপর আজও তুলে ধরে। দুটিতেই এসেছিল ভাবের চমক, একটা আনন্দের আর একটা ভয়ের। শেয়ালদা বৈঠকখানার যে বাড়িতে আমার মারা থাকতেন, সে বাড়ির আশেপাশে ফিরিঙ্গিদের বাস। সেখানে থাকতে একটা স্নানের ঘরের নর্দমার সামনে মেঝেতে উপুড় হয়ে নর্দমার ভিতর দিয়ে টেলিস্কোপের মতো চোখ চালিয়ে দেখতুম। সামনের বাড়ির উঠানে একটা টিনের টবে সর্বাঙ্গে সাবান মাখানো আমার চেয়েও ছোট একটি নগ্ন সাদা শিশু জলের ভিতর হাত পা ছুড়ে কিলবিল করছে। তার এই কিলবিলানি দেখে কি পরম বিস্ময়কর আনন্দ লাভ করতুম বলা যায় না। কিন্তু এই মর্তজীবনের কোনো আনন্দই যেমন অবাধ নয়, সেটাও অবাধ ছিল না। আমার রক্ষী পরিচারিকা আমাকে এইতে নিমগ্ন দেখলেই বকে ঝোঁকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে আনত। এই বৈঠকখানার বাড়িতে থাকতে থাকতেই আরও কয়েক মাসের বড় হওয়া আমার জীবনের আরেকটা ঘটনা আজও স্মৃতিনিবদ্ধ হয়ে আছে। মনে পড়ে, তখন রোজ বিকেলে মুখ হাত ধুয়ে ফর্সা কাপড় পরিয়ে শেয়ালদা স্টেশনের বাহিরে রেল লাইনের উপর আমাদের বেড়াতে নিয়ে যাওয়া হতো। তখনকার কালে আদত স্টেশনটি তেমন বড় ছিল না। স্টেশনের বাইরে বড় রাস্তার উপরে কতগুলো রেল লাইন পাতা ছিল। শান্ট করা খানকতক গাড়ি সারি সারি দাঁড়িয়ে সেখানে বিশ্রাম করত। কখনো কখনো প্রয়োজন মতো এদিক ওদিক চলত। আমাদের দাসীদের সঙ্গে যে দারোয়ান যেত, সে অনেক সময় কিন্তু আমাদের একখানা রেলগাড়ির ভিতরেই বসিয়ে দিত। একদিন দিদি, দাদা ও আমি 3 ভাই বোনে গাড়িতে বসে আছি। দারোয়ান ও দাসীরা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় হঠাৎ গাড়ি শান্ট করতে লাগলো। দিদি তো বিজ্ঞ আছেনই, দাদাও দিদির সামিল। কিছু ভীত হলেন না। আমি অজ্ঞের একশেষ। গাড়ি যেমন নড়ে উঠল আর আমাদের নিয়ে চলে পড়ল, আমার বুকে একটা আকস্মিক ভয়ের ধাক্কা লাগলো। কি গাড়ি চলেছে? কোথায়?
কোন বাড়ি ছাড়া নিরুদ্দেশে? ঠিক এমনি নিরুদ্দেশ ভীতির একটা ভাষাহীন অব্যক্ত ভাব শিশুর মনে স্পন্দিত হয়। আর সকলে আমার ভয় দেখে হাসতে লাগলো। দারোয়ান হাসতে হাসতে গাড়িতে হাত রেখে গাড়ির সঙ্গে সঙ্গে চলতে থাকলো। 2 মিনিটেই গাড়ির চলা থেমে গেল। আমার ভয় তখনকার মতো নিরস্ত হলো, কিন্তু সেটা চিরদিনের জন্য মাথার স্মৃতিকোঠরে দাগ কেটে রইল। বৈঠকখানা থেকে মারা সিমলা বাড়িতে উঠে যান। এখনকার মিনার্ভা থিয়েটারের পাশ দিয়ে একটা গলিতে সে বাড়ি। মনে পড়ে এই বাড়িতে থাকতে বছর 4 বয়সে একদিন পা ফসকে ছাদের মার্বেল সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একেবারে নিচের তলায় পড়ে আমার সামনের দুটো দাঁত ভেঙে রক্তারক্তি হয়। হাতে পায়েও চোট লাগে। কান্নাকাটি বেশি করতে সাহস পায়নি আমার রক্ষিণী দাসীর ভয়ে। সে জোর গলায় প্রতিপন্ন করলে দোষ তার অমনোযোগের নয়, আমার অসাবধানতার। আহা উহু তো পেলুমই না কারো, উল্টে লাঞ্ছনার শেষ রইল না। দিদি খুব বিজ্ঞের মতো শোনাতে লাগলেন, চিরকাল ফোকলা হয়ে থাকবো, লোকের সামনে বেরোবার যোগ্য থাকবো না। আমার ও দিদিদের দাসীবৃন্দ মিলিত হয়ে তার চেয়েও বড় রকম একটা সুনির্দিষ্ট বিভীষিকা খাড়া করলে। বর এসে ফোকলাদার দেখে ফিরে যাবে। মা কোনো সাড়া শব্দই করলেন না। বাবা মশাই নিচে নেমে আর্নিকাদি লাগিয়ে দিলেন। বলেছি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ সম্পর্ক থাকতো না। তিনি আমাদের অগম্য রানীর মতো দূরে দূরে থাকতেন। দাসীর কোলই আমাদের মায়ের কোল হতো। মায়ের আদর কি তা জানি নে। মা কখনো চুমু খাননি, গায়ে হাত বোলাননি। মাসিদের ধাতেও এসব ছিল না। শুনেছি কর্তা দিদিমার কাছ থেকেই তারা এই ঔদাসীন্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বড় মানুষের মেয়েদের এই ছিল বনেদি পেট্রিশিয়ান চাল। গরিবের ঘর থেকে আসা ভাজেরা কিন্তু তাদের প্লিবিয়নের হৃদয়ের সঙ্গে করে আনতেন। ছেলে মেয়ের সঙ্গে তাদের ব্যবহার আর এক রকমের দেখতুম, সে কথা পরে বলবো। পড়ে গিয়ে দাঁত ভাঙার ব্যাপারে মা আতুপুতু না করায় কোনো অভাব অনুভব করলাম না, কারণ সেটা একেবারে অপ্রত্যাশিত। কিন্তু আরেক দিনের বড় রকম এক ব্যাপার মনের ভিতর দিয়ে বিচারের একটা খটকা বাজল বুকে। শিশুরা শুধু হাসে কাঁদে না, তাদের মাথায় বিচার অবিচার বোধের খেলাও অন্তঃসলীলভাবে অনেক সকাল সকালই চলতে আরম্ভ করে। আমাদের সব ছোট বোন উর্মিলা তখনও জন্মায়নি। দিদি হিরণময়ী, দাদা জ্যোৎস্নানাথ ও আমি এই 3 জনে আছি তখন। দিদি আমাদের স্বনিয়োজিত সর্দার। একদিন সর্দারি করে বললেন, তোর চুল বড্ড বড় হয়েছে, আয় ছেঁটে দিই। কোথা থেকে একটা বড় কাঁচি সংগ্রহ করে কচকচ করে আমার মাথা ভরা কোঁকড়া চুল কাটতে লাগলেন। উবড়ো খুবড়ো যেমন তেমন করে, মাথা প্রায় ন্যাড়া করে কাটা হলো চুল। মা বাবা বাড়ি ছিলেন না। ফিরে এসে যেমনি আমার চুলের দিকে দৃষ্টি পড়ল, বাবা মশাই ভীষণ ক্রুদ্ধ হয়ে বললেন, মাও তাতে অমত করলেন না। আজ থেকে 7 দিন পর্যন্ত তোমার বাইরে যাওয়া বা বাড়িতে কেউ এলে তাদের সামনে বেরোনো বন্ধ। এমনি চুল নিয়ে লোকের সামনে বেরোলে লোকে হাসবে। শিশু, আমি লোকের হাসির মর্মান্তিকতা কিছু বুঝলাম না, কিন্তু একটা অবিচারবোধের তীব্র শেল আমার বুকের তলায় তলায় বিঁধতে থাকলো। দিদি, যিনি আমার চুল বিশ্রী করে কাটলেন, আসল দোষ করলেন যিনি, তার কোনো শাস্তিই হলো না। তিনি আগেকার মতোই দিব্যি ফিটফাট হয়ে বুক ফুলিয়ে রোজ বিকেলে দাসীদের হাত ধরে হাওয়া খেতে যেতে লাগলেন। দাদাও তার সঙ্গী হলেন। যদিও মা বাবার বিনা অনুমতিতে দাদাও তার চুলটা দিদির হাতে সমর্পণ করেছিলেন, দাদারও মাথায় দিদির হাতের কারিগরির নমুনা কিছু কিছু পরিদৃশ্যমান হয়েছিল। কিন্তু ব্যাটা ছেলে তিনি, তার চুল একটু আধটু খারাপ দেখানোতে আসে যায় না বোধ হয়। মেয়েদেরই স্ত্রীর শালীনতার দিকে দৃষ্টি রাখার দরকার। তাই 3 জনের দোষের জন্য আমি একাই দায়ী হলুম। 7 দিন ধরে একলাটি ছাদের উপর একটা ঘরে আবদ্ধ রইলুম। একলা একলা, সঙ্গীহীন, কাঁদি কাটি। কী করি সে আমিই জানি। দিদি প্রথম সন্তান বলে মা বাবার আদুরে মেয়ে, দাদা প্রথম পুত্র বলে আদুরে, আমি আর একটি অধিকন্ত অপ্রার্থিত মেয়ে মাত্র। তাই বৈদিক ঋষিকুমার সুনশেপের মতো আমার জীবনের পৃষ্ঠপটে একটা অনাদরের পর্দা টানা। সে পর্দাখানা উঠে গেল অল্পে অল্পে সুনশেপেরই মতো বাইরের সংস্পর্শে। শাসনে শাসনেই গড়ে উঠেছি আমি, আদরে স্নেহে নয়। কিন্তু সিমলে বাড়ির সঙ্গে শাসনাতিরিক্ত একটি সরল স্মৃতিও জড়িত আছে। সেটি আমাদের পিতামহ জয়চন্দ্র ঘোষালের স্মৃতি। বলেছি, তিনি একজন প্রবল প্রতাপপল্লী জমিদার। যখনই আসতেন আমাদের বাড়িতে, পাড়াগাঁয়ের একটা নতুন হাওয়া নিয়ে আসতেন। তার আগমন কদমাকাসুন্দি, কুলকুটো, বিশেষ চাষের খাঁজা কাঁঠালের সহাগমন সূচনা করত। শীতকাল হলে খেজুর গুড়ের পাটালি ও কলসি কলসি গুড়।
তার আগমন তৈলসিক্ত দেহে জলচৌকিতে বসে ঘরের বাইরে খোলা হাওয়ায় স্নানের দৃশ্য খুলে দিত। তার আগমন বাড়ি ছেড়ে ডাকাতদের সম্মুখীন হয়ে যুদ্ধকাহিনীতে কর্ণকুহর ভরিয়ে দিত। তার আগমন পুলিশের পেয়াদাকে ফাঁকি দিয়ে খালবিল থেকে খাল বিলান্তরে নৌকাযোগে বিচরণ করে তার জমিদারিতে খুনের মকদ্দমায় কাছারিতে হাজির হওয়ার সমন এড়ানোর বিপুল বিস্ময়কর কথায় শরীরকে রোমাঞ্চিত করত। কিন্তু যেখানে সবচেয়ে বেশি তিনি আমাকে স্পর্শ করতেন সেটি হচ্ছে আমার মর্মকোণের একটি শুষ্ক নিভৃতে। তাহার স্নেহবিগলিত দিদি দিদি সম্ভাষণটি সেইখানে ছুঁয়ে মধু প্লাবন করত। বাড়ির মরু হাওয়ায় যেন একটি অদ্ভুত ওয়েসিসের সমাচার আনত। এখন চিরে চিরে বিশ্লেষণ করে বর্ণনা করছি, তখন কোনোই বিশ্লেষণ শক্তি ছিল না, শুধু একটি স্নিগ্ধতার সরস অনুভূতি মাত্র ছিল। আরেকজন আত্মীয় আসতেন ওই বাড়িতে, তিনি আমাদের পিসে মশাই পরেশনাথ মুখোপাধ্যায়, ত্রিপুরা স্টেটের ডাক্তার। তার সঙ্গে মধ্যে মধ্যে তার ভ্রাতুষ্পুত্র ফণিভূষণ মুখোপাধ্যায় আসতেন। এরই সঙ্গে দিদি হিরণ্ময়ীর পরে বিবাহ হয়। একবার পিসেমশাই আসার পর আমি 5 বছরে পড়তে আমার হাতে খড়ি হলো। বাড়িতেই একজন পণ্ডিত থাকতেন, পিসেমশাইদের দেশেরই লোক, সতীশ মুখুজ্জে। তার কাছে একদিনেই আমার বর্ণপরিচয়ের প্রথম ভাগ শেষ হয়ে গেল। পিসেমশাইয়ের হুঁকোর খোলের ভিতর পয়সা ও 2 আনা 4 আনার রেচকি ভরা থাকত। তার থেকে আমাদের প্রায়ই কিছু না কিছু বিতরণ করতেন। তার এক গাছি পাকা চুল তুলে দিয়ে দিদি দাদা 2-4 আনা পুরস্কার প্রায়ই অর্জন করতেন। আমার সে বিষয়ে পটুতা ছিল না, তাই সেরকম কিছু রোজগারও হতো না। কিন্তু সকাল থেকে বিকালের মধ্যে প্রথম ভাগখানা আদ্যপন্ত শেষ করার খবরটা রটায় সেদিন পিসেমশাইয়ের হুঁকোর খোল খালি হয়ে আমার হাত বেশ খানিকটা ভরল। অর্থাৎ আমার দাসীর ভাগ্যি সেদিন খুলে গেল। এতদিন দিদি দাদার দাসীরাই ভাগ্যিমন্ত হতো, কেননা আমাদের রোজগার আমাদের কোনো কাজে লাগতো না, তাদের দ্বারা বাজেয়াপ্ত হয়েই তাদেরই ভোগে আসতো।